প্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের সম্পূর্ণ বেসিক নিয়ে। আমাদের এখানে কিছু টপিক লেখা আছে। প্রথমে আমরা টপিকগুলো দেখে নিই যে কি কি টপিক আছে এই অধ্যায়ে। প্রথম টপিকটা হচ্ছে কোষ, যেটা এই অধ্যায়টা শুরুতেই আছে। তারপর থাকবে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পরবর্তী এগুলো হচ্ছে সব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বাকি সবগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে থাকে। রাইবোজোম, গোলজি বডি, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ক্রোমোজোম। এবং তারপরে হচ্ছে আমাদের ডিএনএ ও আরএনএ নিয়ে আলোচনা থাকবে। তারপর থাকবে ডিএনএ আরএনএ এর দুইটি ধাপ, অর্থাৎ ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন। তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম আলোচনা। এখানে আমরা প্রথমে যে টার্মটা দেখেছি যে কোষ। এখানে কোষ মানে কি আসলে? কোষ ব্যাপারটার মানে হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন ও কাজের একককে হচ্ছে কোষ বলে। তার মানে কি, প্রত্যেকটি গঠন সাইটোপ্লাজমীয় অঙ্গনের যা কিছু আছে, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, সবকিছুই হচ্ছে আমাদের কোষের অঙ্গাণু। এই সবগুলো হচ্ছে আমাদের কোষের ভিতরে, অর্থাৎ জীবদেহের গঠন এবং কাজের এককই হচ্ছে আমাদের কোষ। এখন এখানে কোষ প্রাচীর কোনটা? কোষ প্রাচীর নিয়ে আমরা কিছু জিনিস দেখে নিব। কোষ প্রাচীর কিন্তু শুধুমাত্র উদ্ভিদেই থাকে, শুধুমাত্র উদ্ভিদ দেহেই থাকে, প্রাণী দেহে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর প্রধানত গঠিত হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে। সেলুলোজ, কোষ প্রাচীর প্রধানত গঠিত হবে সেলুলোজ। এখানে আরো থাকতে পারে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, কিন্তু মেইন হচ্ছে আমাদের সেলুলোজ থাকবে। এখন পরীক্ষায় হচ্ছে কোষ প্রাচীরের গঠন এবং কাজ এই দুইটাই আসতে পারে। আমরা প্রথমে কোষ প্রাচীরের গঠন অর্থাৎ চিত্রটা দেখে নিব। চলো আমরা দেখে নিই কোষ প্রাচীরের চিত্রটা কিরকম হবে। এখানে প্রথমে কোষ প্রাচীরের চিত্রে যা থাকবে, একদম মাঝ বরাবর একটা মধ্যপর্দা, একে বলা হয় মধ্যপর্দা। যেই মধ্যপর্দা গঠিত হয় পেকটিন দ্বারা। পেকটিন, মধ্যপর্দা গঠিত হয় পেকটিন, অর্থাৎ এই প্রথম যে মাঝ বরাবর যে লেয়ারটা থাকবে তার নাম হচ্ছে আমাদের মধ্যপর্দা। তারপরে কি থাকতে পারে? এটার পরে থাকবে হচ্ছে আমাদের এদিক থেকে একটা স্তর এবং এদিক থেকে একটা স্তর, যাকে বলা হয় প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীর। এবং প্রাইমারি প্রাচীর কি নিয়ে গঠিত হয়? প্রাইমারি প্রাচীর মূলত গঠিত হবে সেলুলোজ দ্বারা। সেলুলোজ এবং হেমিসেলুলোজ। এই দুইটা। তারপর এই দুইটা হচ্ছে সকল উদ্ভিদের কোষ প্রাচীরের মাঝ থাকবেই। তারপর যেটা থাকে একটা এক্সট্রা অংশ, সেটা হচ্ছে আমাদের, সেটা আমরা দেখে নেব কি থাকে তারপর। তারপর হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিনের এরকম সেকেন্ডারি স্তর থাকে, যেটা তিনটা ধাপে থাকে। সেকেন্ডারি স্তর বা প্রাচীর, এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর হচ্ছে মূলত গঠিত হয় সেলুলোজ এবং লিগনিন দ্বারা। সেলুলোজ এবং লিগনিন মানে আমাদের প্রথম যে মধ্যপর্দা এবং প্রাইমারি প্রাচীর আছে সেটা হচ্ছে সব কোষ প্রাচীরে থাকবে। তারপরে যে অংশটা, যেমন মানুষের ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা চর্বির যে অংশটা, কোষ প্রাচীরের ক্ষেত্রে হচ্ছে সেই অংশটাকে তুলনা করা হয় সেকেন্ডারি প্রাচীরের সাথে, যেটা সব উদ্ভিদে থাকে না। যে সকল উদ্ভিদ একটু মোটা বা পুরু বৃহৎ আকৃতির হয় শুধুমাত্র তাদের দেহে থাকে। এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের গঠন, গাঠনিক চিত্র। এখন কোষ প্রাচীরের কাজ কি কি হতে পারে? কোষ প্রাচীরের কাজগুলো আমরা একটু দেখে নিব। কোষ প্রাচীরের কাজ, প্রথম কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান। উদ্ভিদকে দৃঢ়তা প্রদান, এটা হচ্ছে কোষ প্রাচীরের প্রথম কাজ। কোষ প্রাচীরের দ্বিতীয় কাজ কি? কাঠামো বানানো। কাঠামো মানে উদ্ভিদকে একটা কাঠামো দেওয়া কোষ প্রাচীরকে। তৃতীয় কাজ হচ্ছে কোষকে রক্ষা করা। কোষকে রক্ষা করা মানে কোষ প্রাচীরের প্রধান কাজই হচ্ছে দৃঢ়তা প্রদান করবে, উদ্ভিদকে একটা কাঠামো প্রদান করবে এবং কোষকে রক্ষা করবে।
আচ্ছা, এখন আমরা কোষ প্রাচীরের পরে আরেকটা দেখে নিই। এখন আমরা আলোচনা করব কোষ ঝিল্লি বা প্রোটোপ্লাজম নিয়ে। কোষ ঝিল্লি বা প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি বা প্রোটোপ্লাজম, এখানে কোষ ঝিল্লির কিছু বৈজ্ঞানিক মডেল আছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একটি মডেল কি বলতো? আমরা সবাই সেটা জানি, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমরা মূলত এই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করব। ফ্লুইড মোজাইক মডেল। প্রথমে আমরা ফ্লুইড মোজাইক মডেলের চিত্রটা দেখে নেব। চিত্র দেখলে আমাদের গঠন নিয়ে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে চিত্রটাই হচ্ছে এরকম পানিগ্রাহী কিছু অঙ্গাণু দেখা যাবে দুই পাশ দিয়েই, অর্থাৎ এরকম থাকবে প্রথমে অঙ্গাণুটা। এটা হচ্ছে মেইনলি একটা দুই স্তরের লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত অঙ্গাণু। এতটুকুতে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার অর্থাৎ আমাদের এই যে এই অঙ্গাণুটুকুকে বলা হয় ফসফোলিপিড মাথা বা প্রোটিন মাথা। এবং এই ভিতরের অঙ্গাণুগুলো হচ্ছে সব পানিগ্রাহী। পানিগ্রাহী আমাদের তারপরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে এরকম পুরো অংশ জুড়ে একটা প্রোটিন স্তর থাকে। পুরো অংশ জুড়ে একটা প্রোটিন স্তর থাকে, যে স্তরটাকে বলা হয় ইন্ট্রিগাল প্রোটিন। ইন্ট্রিগাল প্রোটিন এটা হচ্ছে দুই স্তর জুড়েই থাকবে ইন্ট্রিগাল প্রোটিন। আমরা যখন হায়ার ম্যাথে হচ্ছে ইন্টিগ্রেশন করি তখন আমরা কি করি? এরকম চিহ্ন দ্বারা একটা ইন্টিগ্রেশন করি না? মানে কি আমরা পুরোটা ক্ষেত্রফল নির্ণয় করছি। এটাও হচ্ছে অনেকটা এরকমই, মানে দুই স্তর জুড়েই হচ্ছে একটা ইন্ট্রিগাল প্রোটিন থাকবে। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে এদিক থেকে হচ্ছে মাঝ বরাবর একটা কোলেস্টেরল থাকতে পারে, এরকম ভাবে একটা কোলেস্টেরল থাকতে পারে। কোলেস্টেরল এবং এই সাইড বরাবর একটা অংশ থাকে যেটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন এভাবে হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলে লিপিড প্রোটিন গুলো মূলত ছড়ানো ছিটানো থাকে। অর্থাৎ আমাদের কোষ ঝিল্লি মূলত গঠিত হয় কি নিয়ে? লিপিড এবং প্রোটিন। এটা পুরোটা হচ্ছে একটা লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা অঙ্গাণু যাকে বলা হয় কোষ ঝিল্লি। এই চিত্রটুকু হচ্ছে পুরোটা শুধুমাত্র ফ্লুইড মোজাইক মডেল। এখন ফ্লুইড মোজাইক মডেলটা আসলে কে বানিয়েছে? ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। সিঙ্গার এবং নিকলসন হচ্ছে এটার মডেলটা দিয়েছিল সবার প্রথম, যাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এবং এটি এই পর্যন্ত কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। এখানে কোষ ঝিল্লিটা হচ্ছে দুই স্তরে থাকে, লিপিড এবং প্রোটিন, যা পানির মতন তরল থাকে কিছুটা, আবার কিছুটা অংশ শোষণীয় থাকে, যার কারণে একে নড়াচড়া করে সারাক্ষণ। এই জন্য একে ফ্লুইড মোজাইকের সাথে তুলনা করা হয়। এই জন্যই মডেলের নামও হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর আমাদের প্রোটোপ্লাজম বা কোষ ঝিল্লির কাজ কি কি হতে পারে? কোষ প্রাচীরের কাজ ছিল হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, কিন্তু কোষ ঝিল্লি কিন্তু এরকম না। কোষ প্রাচীর হচ্ছে জড় পদার্থ, কিন্তু কোষ ঝিল্লি জীব পদার্থ। আমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি। যদি এই পার্থক্যটুকু আমরা জানি তাহলে দুইটার কাজ আলাদাভাবে সুন্দর করে আমরা দেখে নিতে পারবো। তাহলে চলো আমরা যে পার্থক্যে চলে যাই। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে বেসিক পার্থক্যগুলো কি কি হতে পারে? প্রথমে কোষ প্রাচীরটা হচ্ছে আমাদের একটি জড় পদার্থ।
জড় পদার্থ এবং কোষ ঝিল্লি হচ্ছে আমাদের সজীব পদার্থ। সজীব পদার্থ। তারপরে যেটা আমরা দেখতে পারি যে কোষ প্রাচীরের যে পর্দা বা আবরণ সেটা হচ্ছে পুরু এবং সেলুলোজ নির্মিত। আবরণটি পুরু ও সেলুলোজ নির্মিত। এবং কোষ ঝিল্লির ক্ষেত্রে আবরণটা কি দ্বারা হয়? লিপিড এবং প্রোটিন দ্বারা। লিপিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি সজীব আবরণ। আচ্ছা, এতটুকু। তারপরের স্টেপ কি হতে পারে যে এদের কাজটা কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে শুধুমাত্র উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে, মানে দৃঢ়তা প্রদান এবং হচ্ছে একটা কাঠামো বানাবে, এরকম কাঠামো দান করে। এবং কোষ ঝিল্লির কাজটা কি? আমাদের কোষ ঝিল্লির কাজ হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে যেই সকল ঝিল্লিযুক্ত ঝিল্লিময় পদার্থ থাকবে তার সাথে সমস্ত কোষের একটা সার্বিক আদান প্রদান আনা, মানে হচ্ছে কোষ প্রাচীরের সাথে কোষের সাথে পদার্থ বিনিময়, পদার্থ বিনিময়। এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লির আবরণের কাজ। এবং আমাদের কোষ প্রাচীরটা কিন্তু ভেদ্য না, একটা অভেদ্য পদার্থ। আবরণ হচ্ছে অভেদ্য পদার্থ। অভেদ্য। এবং কোষ ঝিল্লির আবরণ হচ্ছে স্বচ্ছ অর্ধবেদ্য। স্বচ্ছ এবং অর্ধবেদ্য, অর্থাৎ কঠিন বা বড় পদার্থগুলো যায় না, কিন্তু একদম ক্রিস্টাল যে কণাগুলো থাকে বা একটু নরম যে কণাগুলো থাকে সেগুলো হচ্ছে কোষ ঝিল্লির পদার্থ থেকে খুব সহজে আসা যাওয়া করতে পারে। এবং 5 নাম্বার পয়েন্টে হচ্ছে চিত্র দিয়ে দিবে, কোষ প্রাচীরের চিত্র, এটা হচ্ছে বেসিক পার্থক্য। এবং কোষ ঝিল্লির চিত্র, এটা এটা দিলে হচ্ছে আমাদের কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির পার্থক্যটা শেষ হয়ে যায়। তারপর এখন আমরা আলোচনা করব সাইটোপ্লাজম নিয়ে। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে, আমরা জানি আমাদের কোষ প্রাচীর একটা কোষকে সম্পূর্ণভাবে আবরণ করে রাখে, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, কিন্তু এটার ভিতরের যে স্তরটুকু সেই পুরো স্তরটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমেই হচ্ছে কোষের সকল অঙ্গাণু ছড়ানো থাকে। এখন আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি, এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে সাইটোপ্লাজমের কোন অঙ্গাণুগুলো ঝিল্লিবিহীন এবং কোন অঙ্গাণুগুলো ঝিল্লি মানে কোন অঙ্গাণুগুলো ঝিল্লিবিহীন হবে এবং কোন অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লি যুক্ত। তাহলে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আগে একটু দেখে নিই যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো। ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার জন্য আমরা একটা ট্রিক ইউজ করব যে মামাই সেরা। মামাই সেরা, যেখানে ম দিয়ে কি হবে? ম দিয়ে হচ্ছে মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুলস। এই ম দিয়ে কি হবে? মাইক্রোফিলামেন্ট। এখানে ই মানে রস্যই, এটা দিয়ে কি হবে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটা অঙ্গাণু। এবং সেরা, সেরা দিয়ে কি কি হয়? সেরা, এটা দিয়ে হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এবং রা দিয়ে হচ্ছে আমাদের রাইবোজোম।
রাইবোজোমেরও কিন্তু কোনো আবরণ থাকে না। তার মানে এখানে সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি কি? মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল এবং রাইবোজোম। এবং আমরা এখন দেখব হচ্ছে ঝিল্লিযুক্ত কোনগুলো, ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনগুলো। ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো মনে রাখার জন্য একটা ট্রিক হচ্ছে মা, ভাই, ভাবি, মা, ভাই, ভাবি এরা পাগল। এখানে কোনটা দিয়ে কি মিন করা হয়? মা দিয়ে মিন করা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, তার মধ্যে একটা কিন্তু মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ভাই দিয়ে হচ্ছে ভ্যাসিকল, ভাবি দিয়ে হতে পারে ভ্যাকুওল, ভ্যাসিকল, ভ্যাকুওল। তারপরে এটা দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে পাগল দিয়ে কি কি আছে আমাদের এখানে? পারঅক্সিজম, গ দিয়ে হবে গোলজি বডি, এবং ল দিয়ে হবে লাইসোজোম। এই কয়েকটা অঙ্গাণু হচ্ছে আমাদের সাইটোপ্লাজমবিহীন অঙ্গাণু এবং সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন অঙ্গাণু এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এগুলো যদি মনে রাখো এই ট্রিক দিয়ে, তাহলে খুব সহজে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আমাদের মনে থাকবে। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? পরবর্তী টপিক হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোমের কিন্তু ঝিল্লি থাকে না, অর্থাৎ এটা ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু। রাইবোজোমের আরেকটি নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টর। প্রোটিন ফ্যাক্টর অর্থাৎ এর প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন ফ্যাক্টর এবং রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। সর্বজনীন অঙ্গাণু। যেহেতু এটি প্রোটিন তৈরি করে, আর আমরা জানি প্রোটিন হচ্ছে জীবদেহের একক, অর্থাৎ হরমোন, এনজাইম সবকিছুতে প্রোটিন থাকে, অর্থাৎ সকল জীবদেহে যার জীবন আছে তার মধ্যেই রাইবোজোম থাকে, যার কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গ। ইভেন আমাদের আদিকোষেও কিন্তু রাইবোজোম থাকে। এখন রাইবোজোমের হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে 70S, আরেকটা হচ্ছে 80S। 70S রাইবোজোমে দুইটা উপ একক থাকে, উপ এককগুলো হচ্ছে 50 প্লাস 30, এই দুইটা। এবং 80S রাইবোজোমের উপ একক হচ্ছে 60 প্লাস 40। এবং আদিকোষে কোন রাইবোজোমটা থাকে? আদিকোষে থাকে, এটা একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট টপিক, যে আদিকোষে 70S রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে। আচ্ছা, এতটুকু। এখন হচ্ছে আমরা রাইবোজোমের চিত্রটা দেখে নিব। রাইবোজোমের চিত্রটা কিরকম হয়? রাইবোজোমের চিত্র প্রথমে হচ্ছে একটা প্রোটিন, উপরের প্রোটিন একটা ধাপ থাকবে। পরীক্ষায় যত বেশি চিত্র দিতে পারবে বায়োলজিতে তত বেশি মার্ক পাবে। বায়োলজিতে চিত্রই হচ্ছে মেইন। একটা এরকম পার্ট থাকবে, এরকম আরেকটা পার্ট নিচে প্রোটিন থাকবে। এখন এই পার্টটুকু হচ্ছে, যদি এটা 40S হয় তাহলে এই পার্টটুকু হবে 60S। এগুলো হচ্ছে রাইবোজোমের দুইটা পার্ট। যদি এটা 50 হতো তাহলে এটা হতো 30, যে কোনোটা নেওয়া যায়। এবং এখানে একটা মানে আরএনএ থাকবে। রাইবোজোমে যেহেতু প্রোটিন থাকে এবং আমরা জানি প্রোটিন যেখানে আছে সেখানে অবশ্যই আরএনএ থাকবে। এখন আরএনএ কিরকম হবে? এখানে একটা এরকম টিআরএনএ থাকবে, এখানে একটা টিআরএনএ, এবং এটার ভিতরে হচ্ছে একটা এমআরএনএ থাকবে। এই দুইটা আরএনএ এর ভাগ থাকবে এবং এখান থেকে একটা পার্ট থাকবে, এই যে এটাকে হচ্ছে বলা হয় মেইনলি এমআরএনএ, এটা ভিতরে থাকে, অর্থাৎ এটাকে বলা হয় এমআরএনএ। মানে প্রথমে হচ্ছে 40S 60S এর দুইটা উপ একক থাকবে, এগুলোকে বলা হয় উপ একক। উপ একক 40S 60S উপ একক থাকবে, একটা টিআরএনএ থাকবে এবং একটা এমআরএনএ থাকবে। এটা হচ্ছে আমাদের রাইবোজোমের গাঠনিক চিত্র। এবং রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন তৈরি করা।
এবং রাইবোজোমকে কি বলা হয়? সর্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের জন্য এতটুকুই বেসিক দরকার। তারপরে এখন আমরা দেখব গোলজি বডি। গোলজি বডি মেইনলি উৎপন্ন হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। রাইবোজোমের কিছু আলাদা নাম আছে, নামগুলো কি কি? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টর না, রাইবোজোমকে বলা হয় ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ। কেন বলা হয় ট্রাফিক পুলিশ? এটা আমাদের খ প্রশ্নে অনুধাবন আসতে পারে যে গোলজি বডিকে কেন ট্রাফিক পুলিশ বলা হয়। কারণ হচ্ছে গোলজি বডি যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে, তার মানে এটি একটি নালিকার, আর নালিকাকার, এটা গঠন দেখলেই বুঝতে পারবে। এখন গোলজি বডির কাজটা কি? গোলজি বডি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে কোষ থেকে কিছু নির্জীব বস্তু, কিছু এনজাইম সংশ্লেষ করে এটা প্লাজমা মেমব্রেনের কাছে নিয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ। এবং আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টর। কার্বোহাইড্রেট ফ্যাক্টর। এই দুটা হচ্ছে গোলজি বডির আলাদা ছদ্মনাম। এখন আমরা গোলজি বডির ভাগগুলো দেখে নিব যে কি কি ভাগ আছে। গোলজি বডিতে একটা এরকম নালিকাকার অংশ থাকে, এরকম, এখানে অনেকগুলোই থাকবে। এরকম একটা অংশ থাকবে এবং থাকবে এরকম ছোট, এরকম বড় একটা দানাদার অংশ থাকবে, এরকম আবার একটা ছোট ছোট দানাদার অংশ থাকবে। এখন এই যে এই ভাগটার নাম কি? এই ভাগটার নাম হচ্ছে সিস্টার্নি। এই ভাগের নাম হচ্ছে সিস্টার্নি। এবং এই যে ছোট দানা এবং বড় দানা, এই দুটার দুই রকম নাম থাকে। ছোট দানাটার নাম হচ্ছে ভেসিকল এবং বড় দানাটা হচ্ছে ভ্যাকুয়াল। গোলজি বডিতে হচ্ছে এই তিনটা অঙ্গাণুই থাকবে। তাহলে গোলজি বডি যদি পরীক্ষায় আসে, তাহলে প্রথমে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে চিত্র দিতে হবে। গঠন চাক বা কাজ চাক বা না চাক, চিত্র আমাদের দিতেই হবে প্রথমে। তারপরে হচ্ছে গোলজি বডির যে নামগুলো আছে, যে ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টর, এগুলো দিতে হবে। এখন আমরা গোলজি বডির কাজ কি কি সেটা দেখে নেব। গোলজি বডির কাজ, এক নম্বরে হতে পারে, গোলজি বডি হচ্ছে আমাদের কোষ জীবাণুর সময় আমরা দেখি যে শেষ ধাপে একটা অপত্য কোষের মাঝখানে একটা কোষ প্লেট থাকে, যে কোষ প্লেটটা হচ্ছে গোলজি বডি তৈরি করে। তাহলে কি করে? গোলজি বডি কোষ প্লেট তৈরি করে। কোষ প্লেট তৈরি করে। 2 নাম্বার হচ্ছে গোলজি বডি শুক্রাণু তৈরি করে। গোলজি বডির কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করে। তারপর হচ্ছে গোলজি বডি বিভিন্ন ধরনের এনজাইম প্লাজমা মেমব্রেন পর্যন্ত পৌঁছে দেয়। এনজাইম প্লাজমা মেমব্রেনে পৌঁছে দেয়। এনজাইম হচ্ছে প্লাজমা মেমব্রেনে পরিবহন করে বলেই একে বলা হয় ট্রাফিক পুলিশ। এই জন্যই কি বলা হয়? ট্রাফিক পুলিশ। এটা কাজের মধ্যেও লিখে দিতে পারো, এই তিনটা। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা করে, সেটা হচ্ছে আমরা জানি যে শক্তি উৎপাদনের জন্য এডিপি এটিপি দরকার হয়। এটা হচ্ছে ডিএনএ কে এডিপি তৈরিতে সাহায্য করে। ডিএনএ কে এডিপি তৈরিতে সাহায্য করে। এগুলো হচ্ছে আমাদের গোলজি বডির কাজ। আচ্ছা, এখন আমরা কি লিখবো? তারপরে এখন আমাদের হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি?
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ আর একটা কি অমসৃণ। মসৃণ এবং আরেকটা হচ্ছে অমসৃণ। এখন মসৃণটা কেন মসৃণ বলা হয়, আরেকটাকে কেন অমসৃণ বলা হয়? কারণ যেটা মসৃণ সেটাতে কোনো দানাদার থাকে না, যেটা অমসৃণ সেটাতে গায়ে কিছুটা দানাদার থাকে, এবং এই দানাদার অংশটার নাম হচ্ছে রাইবোজোম। অর্থাৎ অমসৃণ হচ্ছে রাইবোজোম যুক্ত, রাইবোজোম যুক্ত। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটা কিরকম হবে আমরা চিত্রটা একটু দেখে নিই। চিত্র হচ্ছে সিস্টার্নি তো থাকবেই, যে এরকম পার্ট একটা, এটাকে বলা হয় হচ্ছে সিস্টার্নি, এই পার্টটুকুকে বলা হয় সিস্টার্নি। এবং এরকম ছোট এগুলো হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল এবং এই পার্টে যেটা থাকে, যেটা গোলজি বডির সাথে একদমই ম্যাচ না, সেটা হচ্ছে টিউবলস। এরকম একটু বেঁকা বেঁকা এরকম থাকতে পারে, এরকম, এটাকে বলা হয় টিউবলস। টিউবলস এই তিনটা পার্ট হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে এতটুকুই আলোচনা। এখন আমরা যাব মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, এমসিকিউ সিকিউ সবকিছুর জন্য। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার নামকরণ এবং আবিষ্কার করেন কার্ল ভ্যান্ডা। কার্ল ভ্যান্ডা হচ্ছে আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা প্রথমে আমরা দেখে নিব, মানে গঠন, চিত্রটা কিরকম হয়। মাইটোকন্ড্রিয়ার চিত্র এরকম বৃত্তাকার থাকবে, কিন্তু এটা আবরণটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়া একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং ঝিল্লি যুক্ত, কিন্তু সেই আবরণটা কিরকম হবে, দ্বিস্তর যুক্ত, অর্থাৎ দুইটা ঝিল্লি থাকবে। তারপর ভিতরে হচ্ছে এরকম ভাঁজ আকৃতির ক্রিস্টি থাকবে। এই যে এরকম একটা ভাঁজ আকৃতির ক্রিস্টি থাকবে। চিত্রটা পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে। ক্রিস্টি থাকবে, তার মানে কি, যে বাইরের এইটা এরকম দুইটা লেয়ার থাকবে, ভিতরে একটা ভাঁজ আকৃতির এরকম ক্রিস্টি থাকবে, তারপরে ভিতরে আর কি থাকবে, এদের একটা নিজস্ব ডিএনএ থাকে, নিজস্বটা ডিএনএ থাকবে। তারপর হচ্ছে এদের ভিতরে রাইবোজোম থাকতে পারে। এই তো এগুলোই। এখন এখানে জিনিসগুলোর নাম আমাদের চিহ্নিত করে দিতে হবে, যে এটা হচ্ছে বহির্ঝিল্লি বা বহির্পর্দা, এটা হচ্ছে অন্তর্পর্দা। এই যে এই ভাঁজের মধ্যে আঙ্গুলের মতো যে ভাঁজটুকু, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ক্রিস্টি। এবং ভিতরের এই জায়গাটুকুকে বলা হয় ম্যাট্রিক্স। মানে কি কি আছে, বহির্পর্দা, অন্তর্পর্দা, ক্রিস্টি, ম্যাট্রিক্স এবং একটা নিজস্ব ডিএনএ থাকবে। নিজস্ব ডিএনএ সাইটোপ্লাজমের শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে, যার কারণে এদের স্বকীয়তা বজায় থাকে এগুলো। এবং এটা হচ্ছে রাইবোজোম। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা গাঠনিক চিত্র। এখন আমরা যেটা দেখবো যে মাইটোকন্ড্রিয়ার কাজ কি কি। মাইটোকন্ড্রিয়া কিন্তু খুবই অনেক ভালো একটা কাজ আছে। মাইটোকন্ড্রিয়াকে মূলত বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র, এটা আমরা সবাই জানি যে পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস অর্থাৎ শক্তি উৎপাদনের কাজ করে মাইটোকন্ড্রিয়া। কাজগুলো আমরা আলাদা একটা কাগজে দেখবো, স্লাইডে। এখানে দেখো, প্রথমে মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ প্রথমে কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপাদন করে।
শক্তি উৎপাদন করে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ, শক্তি উৎপাদন করে। তারপর মাইটোকন্ড্রিয়ায় আমরা জানি যে শক্তি উৎপাদনের কাজ মূলত কোন চক্রে হয়? ক্রেফট চক্রে হয়। অর্থাৎ ক্রেফট চক্র এবং ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং হচ্ছে গ্লাইকোলাইসিস, এই সবগুলো হচ্ছে শক্তি উৎপাদনের কাজ। মাইটোকন্ড্রিয়ায় শুধুমাত্র গ্লাইকোলাইসিস বাদে বাকি সবগুলো সংগঠিত হয়। অর্থাৎ দ্বিতীয় স্টেপ হবে গ্লাইকোলাইসিস বাদে শক্তি উৎপাদনের ক্রেফট চক্র, তারপর ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো সব কোথায় হয়? এগুলো হচ্ছে সব মাইটোকন্ড্রিয়া হয়। মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এটা হচ্ছে 2 নাম্বার। তারপর কি হয়? এখানে আমাদের এডিপি তৈরি হয়, এডিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া হচ্ছে এডিপি তৈরি হয়। তারপর আমরা আরেকটা দিতে পারি যে নিজস্ব ডিএনএ থাকায় মাইটোকন্ড্রিয়ার স্বকীয়তা বজায় থাকে। নিজস্ব ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার স্বকীয়তা বজায় থাকে। আচ্ছা, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে, কিন্তু কেন বাকি কোনো অঙ্গাণুতে কেন ডিএনএ থাকে না? এটা একটা কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ডিএনএ কে এন্ডোসিম্বয়েন্ট বলা হয়। এন্ডোসিম্বয়েন্ট বলা হয় মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টকে। এন্ডোসিম্বয়েন্ট মানে এদেরকে একটা টাইমে স্বাধীন ব্যাকটেরিয়ার সাথে তুলনা করা হতো, স্বাধীন ব্যাকটেরিয়া। আর আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়ার হচ্ছে আরএনএ থাকে না, কিন্তু ডিএনএ থাকে। এই জন্য এন্ডোসিম্বয়েন্টের সাথে তুলনা করার জন্য মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের স্বাধীন ব্যাকটেরিয়া ছিল এবং এদের হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে। এতটুকু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কে আবিষ্কার করেন এবং নামকরণ করেন? শিম্পার। প্লাস্টিডের আবিষ্কারক এবং নামকরণ দুইটাই আবিষ্কারক। আচ্ছা, এখন প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং লিউকোপ্লাস্ট। এই তিনটা। এখানে লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণহীন, অর্থাৎ উদ্ভিদের যে সকল জায়গায় হচ্ছে মাটির নিচে থাকে এই সকল জায়গায় হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট থাকে। প্লাস্টিড প্রধানত শুধুমাত্র উদ্ভিদ দেহে থাকে, কিন্তু কিছু কিছু উদ্ভিদে আবার প্লাস্টিড থাকে না, এরকমও আছে। যেমন এখানে আমরা দেখবো যে ছত্রাক, শৈবাল, এগুলোতে হচ্ছে থাকে না, প্লাস্টিড থাকে না, কিন্তু তাছাড়া সকল উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকে। অর্থাৎ শুধুমাত্র ছত্রাক এবং শৈবাল ছাড়া সকল উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকবে। এখন এখানে ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদকে রঙিন করে, এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে শুধুমাত্র সবুজ করবে। যে সকল জায়গায় সবুজ অর্থাৎ পাতা, সে সকল জায়গায় হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, এবং ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন করবে। এখানে ক্রোমোপ্লাস্টের 4টা ধাপ আছে। প্রথমটা হচ্ছে থায়োপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোফিল এবং কেরিটোনোপ্লাস্ট। এখানে থায়োপ্লাস্ট না দিয়ে নামটা রেডোপ্লাস্ট হবে। আচ্ছা, রেডোপ্লাস্ট
এই তিনটা। এখন এটা যেহেতু রঙিন করে, তার মানে এক একটা প্লাস্টিড হচ্ছে এক এক রকমের রং করবে। রেডোপ্লাস্ট নামের মধ্যে রেড আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাল করবে। উদ্ভিদের যে সকল দেহ লাল হয় সেই সকল জায়গায় হচ্ছে আমাদের কি থাকে, রেডোপ্লাস্ট থাকবে। ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি বাদামি। জ্যান্থোফিল হচ্ছে হলুদ, এবং কেরাটিনোপ্লাস্ট হচ্ছে সাধারণত কমলা কালার করবে, কমলা কমলা। এই কয়েকটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্টের ধাপ, এবং ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই তিনটা হচ্ছে আমাদের প্লাস্টিকের ধাপ। এখন আমরা দেখব যে ক্লোরোপ্লাস্টটা কি। আমাদের মেনলি পরীক্ষায় আসবে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ। এখন আমরা ক্লোরোপ্লাস্টের চিত্র সহ গঠন, কাজ সবকিছু দেখব। ক্লোরোপ্লাস্টের চিত্র কিরকম হবে দেখো। চিত্রটা প্রথমে দ্বিস্তরী হবে, একদম এরকম দ্বিস্তরী একটা চিত্র হবে। তারপর ভিতরে থাকবে কি এরকম চাকতি আকৃতির গ্রানাম, এবং এই গ্রানাম গুলো সংযুক্ত থাকবে স্ট্রোমা ল্যামেলির মাধ্যমে। এই যে সংযুক্ত এই স্তরটা, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এরকম অনেকগুলো চাকতি আকৃতির গ্রানাম থাকবে। আচ্ছা, এখন আমরা একটু চিহ্নিতকরণ করে দিব। আচ্ছা, ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে নিজস্ব ডিএনএ, এবং কিছুটা দানাদার থাকে। এখানে এটা হচ্ছে বহিঃস্তর, বহিঃস্তর, এটা হচ্ছে অন্তঃস্তর, এই এতটুকু জায়গায় এটাকে বলা হয় গ্রানাম, গ্রানাম। এবং পুরোটুকু হচ্ছে আমাদের গ্রানাম বলা হয়, কিন্তু ভিতরের যে চাকতি, এক একটা চাকতিকে কি বলা হয়, থাইলাকয়েড, থাইলাকয়েড। এবং এটা হচ্ছে নিজস্ব ডিএনএ, এবং এই যে কানেক্টেড করছে একটা গ্রানাম আরেকটা গ্রামকে কানেক্ট করছে, এই জায়গাটুকুর নাম কি, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলা, স্ট্রোমা ল্যামেলা। এতটুকু হচ্ছে ক্লোরোপ্লাস্টের গাঠনিক চিত্র। এখন আমরা দেখব ক্লোরোপ্লাস্টের কাজ কি কি আছে। কাজ প্রথমে যেটা কাজ, 1 নাম্বার, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। এটা ছিল ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র। এবং কাজ প্রথম হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরেশন মানে কি? ফটোফসফোরেশন মানে হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে এরা খাদ্য উৎপাদন করে ক্লোরোফিলের সাহায্যে। ফটোফসফোরেশন হচ্ছে এডিপি কে ফসফোরেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে। যেমন আমরা এখানে একটু ভেঙে দেখিয়ে দিব। ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে এডিপি কে ফসফরাসের মাধ্যমে ভেঙে এটিপি উৎপন্ন করে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের প্রথম কাজ। তারপরে হচ্ছে শর্করা উৎপাদন, শর্করা উৎপাদন। শর্করা উৎপাদন করে বলে একে বলা হয় কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। তো ফটোফসফোরেশন করে এবং হচ্ছে শর্করা উৎপাদন করে। তারপরের কাজ কি? তারপর হচ্ছে যেহেতু নিজস্ব ডিএনএ থাকে, সেজন্য কি করে, বংশগতি ও ধারা বজায় রাখতে সাহায্য করে। নিজস্ব ডিএনএ থাকায় বংশগতি ও ধারা বজায় রাখে। নিজস্ব ডিএনএ থাকায় বংশগতি ও ধারা বজায় রাখে। এবং আমাদের সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করে।
যদি প্রশ্নে এরকম আসে যে কোন অঙ্গাণুটি শক্তি রূপান্তর করে, তখন আমাদের কি দিতে হবে? ক্লোরোপ্লাস্ট। আর যদি বলা হয় কোন অঙ্গাণুটি শক্তি তৈরি করে, শক্তি উৎপন্ন করে, তখন আমরা দিব মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ শক্তি উৎপাদন করবে মাইটোকন্ড্রিয়া, কিন্তু সেই শক্তিকে রূপান্তর করবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং তারপর হচ্ছে উদ্ভিদকে সজীব রাখে। এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। এখন তার পরের টপিক, এখন আমরা আলোচনা করব নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন অথবা নামকরণ করেন? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন হচ্ছে এর আবিষ্কারক। নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসের চিত্রটা কিরকম হবে আমরা একটু চিত্রটা দেখে নিই। নিউক্লিয়াস হচ্ছে একটি গোলাকার আবরণী যুক্ত। এরকম ভাবে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আঁকতে হবে নিউক্লিয়াসের চিত্রটা, এবং এটা একটা দ্বিস্তরী আবরণ থাকে। এই যে বাইরের অংশ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এই যে কিছু কিছু গ্যাপ আছে, এই রন্ধ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এবং ভিতরে হচ্ছে একটি গোলাকার পদার্থ থাকবে, স্বচ্ছ গোলাকার পদার্থ থাকবে, যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এবং কিছু ক্রোমোটিন এভাবে পেঁচানোকার সূত্রাকার মতো থাকবে, এবং ভিতরে হচ্ছে কিছুটা দানাদার অংশ থাকে। এখন আমরা এগুলোর নামগুলো চিহ্নিতকরণ করে দিই। নামগুলো, প্রথমটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ বা এনভেলপ বলতে কিন্তু প্রধানত পর্দা বোঝানো হয় এখানে। পর্দা, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপ। তারপরে এই যে এরকম গ্যাপ গুলো, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে ভিতরের এই যে জালিকাকার যে জায়গাগুলো পেঁচানো, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে ক্রোমোটিন। ক্রোমোটিন। এই ক্রোমোটিন যখন রঙিন হয়ে যায় কোষ বিভাজনের সময়, তখন একে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোম আর ক্রোমোটিন কি আলাদা নাকি একই? এটা অনেকেরই প্রশ্ন থাকে। ক্রোমোজোম কিন্তু হচ্ছে রঙিন, ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন বস্তু, রঞ্জিত বস্তু। আর ক্রোমোটিন হচ্ছে শুধুমাত্র পেঁচানো জালিকাকার থাকবে। এখন এই ভিতরের এগুলো যে, এগুলোকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। এই স্বচ্ছ জায়গাটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। প্লাজম মানেই তো হচ্ছে তরল, স্বচ্ছ জিনিস। এবং এই যে এতটুকু, এই জায়গাটুকুকে বলা হয়, যে এটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস। সকল জীবদেহে হচ্ছে নিউক্লিয়াস থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না কিছু কিছু জায়গায় প্রাণীদেহে। যেমন হচ্ছে আমাদের থাকে না কোথায় নিউক্লিয়াস থাকে না? সিভ কোষ, সিভ কোষ এবং আরবিসি, অর্থাৎ প্রাণীদেহের মানবদেহের যে রক্তকণিকা আছে আরবিসি, সেখানে আমাদের কোনো সিভ কোষ এবং আরবিসি আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এই দুটো হচ্ছে নিউক্লিয়াস থাকে না, থাকে না। এবং আদি কোষেও নিউক্লিয়াস থাকে না, আদি কোষ। এই জিনিসগুলোতে হচ্ছে নিউক্লিয়াস থাকে না। তাছাড়া বাকি সব জায়গায় নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াস থাকবে কোষের একদম মাঝ বিন্দুতে, মধ্যখানে, মানে কোষের সার্বিক দিক রক্ষা করা হচ্ছে নিউক্লিয়াসের কাজ। এই জন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়, কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করবে, কোষের মধ্যে বিভিন্ন এনজাইম আনবে। নিউক্লিয়াসের কাজ কি কি হতে পারে? কোষকে দৃঢ়তা প্রদান, সার্বিক এনজাইম সংগ্রহ, সার্বিক এনজাইম থাকবে। তারপর হচ্ছে ডিএনএ, যেহেতু ক্রোমোটিন থাকে তাহলে ডিএনএ ও আরএনএ উৎপাদন হচ্ছে নিউক্লিয়াসের কাজ। ডিএনএ ও আরএনএ উৎপাদন বা ধারণ। কোষের প্রাণকেন্দ্র, নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক।
জীবদেহের স্বকীয়তা বজায় রাখে, বংশানুক্রমের সক্রিয়তা। সক্রিয়তা বজায়, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের কিছু কাজ। আচ্ছা, নিউক্লিয়াস এতটুকুই নিউক্লিয়াসের আলোচনা। তারপরের আলোচনা চলে যাই আমরা এখন আলোচনা করব লাইসোজোম নিয়ে। লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। লাইসোজোমের প্রধান কাজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস। আর এই যে জীবাণু ধ্বংস করে, এই জন্য লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলিকা। এখন এই আত্মঘাতী থলিকা মানে কিভাবে ও নিজেকে রক্ষা করে, এটার একটা ওয়ে আছে যে কিভাবে নিজেকে রক্ষা করে। আসলে কি করে, অনেক বেশি খাদ্যাভাবে যখন লাইসোজোমের প্রাচীরটা নষ্ট হয়ে যায় বা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়, তখন হচ্ছে এর কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তখন লাইসোজোম কি করে, অন্যান্য অঙ্গাণু মানে তার যে নিজস্ব অন্যান্য অঙ্গাণুগুলো আছে তাকে ভক্ষণ করে। মানে লাইসোজোম যখন অন্যান্য অঙ্গাণুগুলোকে ভক্ষণ করে, তখন একে বলা হয় অটোফেগি। অটোফেগি মানে হচ্ছে স্বগ্রাসী, মানে নিজেই নিজের অঙ্গাণুগুলোকে ভক্ষণ করে যেন সম্পূর্ণ কোষটা টিকে থাকে, সম্পূর্ণ কোষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আরেকটা হচ্ছে যখন খুব বেশি খাদ্যাভাব দেখা যায়, তখন লাইসোজোম কি করে, সম্পূর্ণ কোষকেই বিপাক করে ফেলে। সম্পূর্ণ কোষ বিপাক। আর এই সম্পূর্ণ কোষ যে বিপাক করে একে বলা হয় অটোলাইসিস। এগুলো হচ্ছে সব লাইসোজোমের কাজ। যে লাইসোজোম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, এই জন্য একে আত্মঘাতী থলিকা বলা হয়। যখন তীব্র খাদ্যাভাব আসে, এই জিনিসগুলো কখন হয়, তীব্র খাদ্যাভাব মানে যখন তীব্র খাদ্যাভাব হয় তখনই তো একটা কোষ হচ্ছে মারা যায়, একটা কোষ হচ্ছে বিনষ্ট হয়। তখন লাইসোজোম কি করে, অন্যান্য অঙ্গাণুকে ভক্ষণ করে যাকে বলা হয় অটোফেগি, এবং সম্পূর্ণ কোষ বিভাগ করে যাকে বলা হয় অটোলাইসিস। এভাবে হচ্ছে লাইসোজোম নিজে রক্ষা করে, এই জন্য একে বলা হয় কোষের আত্মঘাতী থলিকা। এখন এই লাইসোজোমের চিত্রটা আমরা একটু দেখে নিই। চিত্র কিরকম হবে, এই যে চিত্র হচ্ছে এরকম হবে, এদিকে এরকম পেঁচানো চর্বি থাকবে এরকম। এগুলোকে বলা হয় হচ্ছে ভ্যাকুওল, এবং বাইরের অংশে যেটা থাকে সেটা হচ্ছে দানা থাকে, এবং এটা হচ্ছে একদম মিডল পয়েন্টে যেটা, সেটা হচ্ছে খাদ্যের অপাচিত চর্বি। এগুলো হচ্ছে লাইসোজোমের চিত্র এবং লাইসোজোমের কিছু আনুষঙ্গিক কাজ। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাব। আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছি, এখন হচ্ছে ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ক্রোমোজোম এখানে ক্রোমোজোম সবার প্রথম লক্ষ্য করেন হচ্ছে কার্ল নাগেলি। হচ্ছে সবার প্রথম লক্ষ্য করেন এবং এর নাম ক্রোমোজোম কে দিয়েছে, এর নাম ক্রোমোজোম দিয়েছে হচ্ছে ওয়েলডেয়ার হচ্ছে এর নাম ক্রোমোজোম দিয়েছে। ক্রোমোজোম মানেই কিন্তু হচ্ছে রঞ্জিত বস্তু, অর্থাৎ
যতক্ষণ পর্যন্ত ক্রোমোজোমটা ক্রোমোটিন পর্যন্ত থাকে, মানে জালিকাকার থাকে, আমরা নিউক্লিয়াসে দেখেছি যে কখন জালিকাকার থাকে, ততক্ষণ পর্যন্ত একে বলা হয় শুধুমাত্র ক্রোমোটিন। এবং ক্রোমোজোম কখন বলা হয়? যখন এটা রং পরিবর্তন করে, তখন একে বলা হয় হচ্ছে রঞ্জিত বস্তু। আমাদের ক্রোমোজোমের গঠনটা খুব ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের চিত্রটা আমরা একটু দেখে নেব। ক্রোমোজোমের চিত্র কিরকম হয়? এদিক থেকে এরকম একটা অংশ থাকে। আমরা কোষ বিভাজন অধ্যায়ে দেখেছি যে ক্রোমোজোম মূলত এরকম হয়, এই যে এরকম মাঝখানে এরকম সেন্ট্রোমিয়ার দিয়ে দুই পাশে এরকম থাকে। এই জিনিসটা, এই গঠনটা আমরা একটু ভালোভাবে ব্যাখ্যা করব যে কিরকম হয় আসলে। এখান থেকে দুইটা পার্ট থাকে। এখন এখানে হচ্ছে এরকম পেঁচানো পেঁচানো থাকবে ভিতরে ক্রোমোজোমটা, যেহেতু ভিতরে ডিএনএ আরএনএ এরকম থাকে, তার মানে এটা পেঁচানো আকৃতির হবে। এখন আমরা এটা চিহ্নিতকরণ করব। দেখো, প্রথমে যেটা, এটাকে বলা হয় হচ্ছে, এই বাইরের অংশটুকুই বলা হয় ক্রোমোটিড। বাইরের অংশটুকুকে কি বলা হয়? ক্রোমোটিড। এবং এই যে ভিতরের এই অংশগুলা, মানে এই যে এরকম এরকম যে অংশগুলা ভিতরের একদম, এই অংশগুলোকে বলা হয় ক্রোমোটিন। ক্রোমোটিন। এখানে এই অংশটুকু, মানে এই যে আমরা যখন কোষ বিভাজনে দেখতাম যে এই যে এই অংশটুকু, এই অংশটুকু কি বলা হতো? সেন্ট্রোমিয়ার বলা হতো। তাহলে এখানে এই পুরোটা হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। এবং এই যে এই মিডল পয়েন্ট, এটাকে বলা হয় হচ্ছে মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন। এবং এখানে যেটা থাকে এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। এবং এটাকে বলা হয় স্যাটেলাইট। এটা কিন্তু ক্রোমোজোমের স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম, যেখান থেকে ক্রোমোজোমটা শুরু হয়, এই অংশটুকুকে বলা হয় স্যাটেলাইট। এতটুকু হচ্ছে আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন। এখন ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজই হচ্ছে, এখানে আমরা দেখবো ক্রোমোজোমের কাজগুলো কি কি। ক্রোমোজোমের কাজ, প্রথম কাজটা হতে পারে আমাদের ডিএনএ এবং আরএনএ ধারণ করা। ডিএনএ ও আরএনএ ধারণ। তারপর কি হবে? বংশগতির স্বকীয়তা বজায়। স্বকীয়তা বজায়। তারপর হচ্ছে বৈচিত্র্য রক্ষা করা। বৈচিত্র্য রক্ষা করা। এগুলো হচ্ছে আমাদের ক্রোমোজোমের কিছু সার্বিক কাজ। এখন আমরা দেখবো ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আমাদের বেশ কিছু জিনিস আছে যে এর পার্থক্য কিরকম আসে। ডিএনএ এর আলাদা একটা গঠন আসে, আরএনএ এর একটা গঠন আসে। আমরা যদি পার্থক্য দেখি তাহলে এটার মধ্যে আমরা গঠন, ব্যাখ্যা, চিত্র, বৈশিষ্ট্য সবকিছু দেখে নিতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে ডিএনএ এবং আরএনএ। এখানে প্রথমে ডিএনএ যেটা, সেটা হচ্ছে ডিএনএটার শর্করা কিরকম হয়। ডিএনএ এর শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। ডিএনএ শর্করা হবে ডিঅক্সিরাইবোজ। এবং আরএনএ শর্করাটা কিরকম হবে? আরএনএ শর্করা হচ্ছে শুধুমাত্র রাইবোজ। রাইবোজ। এখানে তো আর কোনো এখানে কোনো ডিঅক্সি থাকবে না, শুধুমাত্র রাইবোজ। তারপরে ডিএনএ হচ্ছে আমাদের দ্বিসূত্রক। ডিএনএ কিরকম হবে? দ্বিসূত্রক। এবং আরএনএটা সাধারণত একসূত্রক। একসূত্রক। দ্বিসূত্রকের কি কি থাকে? একটা হচ্ছে 3:5, আর একটা হচ্ছে 5:3। এটা হচ্ছে দ্বিসূত্রক, মানে প্রথমটা থাকবে 3 ইঞ্চি 5 ইঞ্চি, আর পরেরটা হচ্ছে এরকম থাকবে। এবং আমরা জানি যে ডিএনএ তে হচ্ছে এক একটি যে মানে আকৃতিটা যে যখন আমরা দেখবো, যেমন ডিএনএ চিত্রটা যদি দেখি, চিত্রটা কিরকম হয় ডিএনএ, এরকম। এটা হচ্ছে ডিএনএ এর চিত্র। এখন এখানে এই যে এটা যদি 3:5 হয়, এটা হবে 5। এবং এটা যদি 5 হয়, এটা কি হবে? 3। এবং এখান থেকে এটার দূরত্বটুকু হবে একটা, আবার এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম।
34 অ্যাংস্ট্রম এবং একটি থেকে আরেকটি মানে এখানে টোটাল 10টা ধাপ থাকে ভিতরে একটা ডিএনএ প্যাচে এবং একটি ধাপ থেকে আরেকটি ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এতটুকু। এগুলো হচ্ছে ডিএনএ চিত্র। আর আরএনএ চিত্রটা কিরকম হবে? আরএনএ টা হচ্ছে এক সূত্র। এখানে কি কি থাকবে? এডেনিন, থায়ামিন তো থাকে না, থায়ামিনের বদলে হচ্ছে ইউরাসিন থাকবে। তারপর কি থাকবে? সাইটোসিন, গুয়াসিন। অর্থাৎ এখানে পার্থক্যের মধ্যে আমরা কি দিব? যে ডিএনএ তে কি থাকে? ডিএনএ তে হচ্ছে এডেনিন মানে এডেনিন আর থায়ামিন মিলে হচ্ছে একটি দ্বিসূত্রক হাইড্রোজেন বন্ড গঠন করবে এবং এটা হচ্ছে ত্রিবন্ধন মানে এইভাবে হচ্ছে এটা হাইড্রোজেন বন্ডটা গঠিত হবে। হাইড্রোজেন বন্ড এবং আরএনএ এর হাইড্রোজেন বন্ডে কি থাকবে? এডেনিন এবং ইউরাসিল, সায়ানিন এবং গুয়াসিন। শেষ। এতটুকু। এটা হচ্ছে এটার হাইড্রোজেন বন্ড। তিনটা। আরেকটা যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ যখন উৎপন্ন হয় তখন এটাকে কি বলে? ডিএনএ রেপ্লিকেশন। এটা হচ্ছে একটা। আবার এখানে আরএনএ এর ক্ষেত্রে কি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ এবং এই এমআরএনএ টাকে কি বলে? এই যে ডিএনএ থেকে এমআরএনএ হয় এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এতটুকু হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএ এর কিছু বেসিক আলোচনা। এখানে গঠন এবং চিত্র এবং বৈশিষ্ট্য সবগুলোই দেওয়া আছে। ডিএনএ আরএনএ এতটুকুই যথেষ্ট। তারপরে এবার আমরা দেখব ডিএনএ ট্রান্সক্রিপশন। ডিএনএ রেপ্লিকেশনটা আগে দেখব। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানেই হচ্ছে কোনো কিছুর কপি করা। এখন আমরা যখন মানে নরমালি বাজারে যে জিনিসগুলোর কপি আসে, কোনো একটা ভালো জিনিস যেমন কোনো একটা জার্সির যদি কপি আসে, জার্সিটা যদি সেম ওই কপির মতো না হয় তাহলে কেউ নেবে না। ঠিক তেমনি ডিএনএ এর যে কপিটা হয় সেটাও রেপ্লিকেশন একদম সেম। ডিএনএ থেকে আরেকটা ডিএনএ উৎপন্ন হবে একদম সেম টু সেম হবে। মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ উৎপন্ন হওয়ার এই ব্যাপারটাকে বলা হয় রেপ্লিকেশন। এখানে কি হবে? একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ উৎপন্ন হবে। যেখানে কি কি কাজ করবে? প্রথমে হচ্ছে আমাদের একটি ছাঁচ লাগবে। ছাঁচ মানে যেই জিনিসটা থেকে আমরা নকল বানাবো ছাঁচ কিন্তু সেই প্রথম জিনিসটাই হবে। তাহলে ছাঁচ হিসেবে কি কাজ করবে? ছাঁচ হচ্ছে ডিএনএ। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড গুলো ভাঙবে। হাইড্রোজেন বন্ড ভাঙবে। হাইড্রোজেন বন্ড ভাঙার জন্য একটা এনজাইম কাজ করবে। এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম এবং এই বন্ডগুলো পরবর্তীতে জোড়া লেগে আরেকটা নতুন ডিএনএ তৈরি করবে এবং যে নতুন ডিএনএ তৈরি করবে নতুন ডিএনএ এখানে একটা এনজাইম কাজ করে। এই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। এবং এই পুরো প্রক্রিয়াতে এটার পরিমাপটা কতটুকু হবে? 3, 5 এবং 5, 3। এইভাবে হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হবে। মানে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ রেপ্লিকেশন সিস্টেমে হবে। ডিএনএ কপি এতটুকু পুরোটা আমাদের রেপ্লিকেশন টপিকে। এখন আমরা দেখব ডিএনএ ট্রান্সক্রিপশন। ডিএনএ ট্রান্সক্রিপশনে মেইনলি কি হয়? ডিএনএ ট্রান্সক্রিপশনে হচ্ছে একটি ডিএনএ থেকে একটি এমআরএনএ উৎপন্ন হয়। এমআরএনএ থেকে আবার একটা প্রোটিন উৎপন্ন হয়। এটাকে কিন্তু বলা হয় ট্রান্সলেশন। এটা হচ্ছে আরেকটি ধাপ, ট্রান্সলেশন। এগুলো হচ্ছে জীববিদ্যার মেইন বেসিকটাই হচ্ছে আমাদের প্রোটিন, যার কারণে ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয়। এখন আমাদের দেখতে হবে যে ট্রান্সক্রিপশনের প্রসেসটা কিরকম হয়। ট্রান্সক্রিপশনে তো হচ্ছে একটা এমআরএনএ তৈরি হবে, মানে এটা হচ্ছে এমআরএনএ চিত্র। অর্থাৎ এখানে প্রথমে কি ছিল? ইউরাসিলের বদলে কি ছিল? আমাদের থায়ামিন ছিল। কিন্তু যখন এমআরএনএ তৈরি হবে তখন কি থায়ামিন থাকবে? তখন হচ্ছে কি থাকবে? ইউরাসিল থাকবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ড ভেঙে মানে রেপ্লিকেশনের মতনই হাইড্রোজেন বন্ড হচ্ছে ভাঙবে কিসের প্রভাবে? হেলিকেজ এনজাইমে।
হেলিকেজ এনজাইম। এবং তারপরে কি হবে, তারপরে হচ্ছে আমাদের থায়ামিনের পরিবর্তে প্রোটিন ইউরাসিল সংগ্রহ হবে। যার কারণে আমাদের এডিনিন এবং ইউরাসিল হচ্ছে হাইড্রোজেন দ্বিবন্ধন গঠন করবে এবং সাইটোসিন এবং গুয়ানিন হচ্ছে ত্রিবন্ধন গঠন করবে। এটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের হাইড্রোজেন বন্ড। এভাবে কি হবে, ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হবে এবং এই সেম ভাবে আবার এমআরএনএ থেকে একটা প্রোটিন তৈরি হবে। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথমে কিছু জিনিস দেখিয়েছিলাম যে কোন কোন টপিকগুলো আলোচনা করব। আচ্ছা, এখানে যেই টপিকগুলো ছিল, প্রথমে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, এবং এই সাইটোপ্লাজম অঙ্গাণুর ভিতরে যেই টপিকগুলো ছিল রাইবোজোম, গোলজি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ক্রোমোজোম, এই সবগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এগুলো সব হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের অঙ্গাণু। এবং ডিএনএ ও আরএনএ পার্থক্য দেখানো হয়েছে। সবশেষে ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের মেইন বেসিক এগুলোই ছিল। বাকিগুলো তোমরা সিকিউ যখন সলভ করবে তখন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আসবে। ধন্যবাদ, আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ করবে।